দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা মহুয়াপালা। কাহিনীটি হচ্ছে এরকম: গারো পাহাড়ের উত্তরে হিমানী পর্বত, তারও উত্তরে আছে এক বনদেশ। সেই বনে বাস করে হুমরা বেদে। সে ছিল ডাকাতের সর্দার। তার ছোট ভাইয়ের নাম ছিল মানিক, ডাক নাম মাইনকা। তারা নানান খেলা করত, তা দেখিয়ে তারা নানান স্থানে ঘুরে বেড়াতো। একবার হুমরা বেদে ধনু নদীর তীরে কাঞ্চনপুর গ্রামে তার দলবল নিয়ে খেলা দেখাতে গিয়েছিল। সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের 6 মাসের পরমা সুন্দরী মেয়েকে চুরি করে পালিয়ে আসে। মেয়েটির নাম তারা রেখেছিল মহুয়া। তাকে বেদের দলে খেলা শেখানো হইল। 1 2 3 করে ক্রমে ক্রমে তার বয়স হলো 16। অপূর্ব রূপের অধিকারী মহুয়াকে নিয়ে বেদেরা বামনকান্দা গ্রামে এসে উপস্থিত হয়। সেখানকার ব্রাহ্মণ জমিদারের ছেলে নদের চাঁদ। তাদের বাড়িতে বেদেরা তামাশা দেখাচ্ছে, নদের চাঁদ বাজিকরের খেলা দেখছে। জমিদারের পুত্র নদের চাঁদ বেদেদের খেলা দেখে খুব খুশি হয় এবং মহুয়ার রূপ লাবণ্য ও খেলার কুশলতায় চমৎকৃত হয়ে তার প্রতি নিবিড় আকর্ষণ অনুভব করে। তামাশা দেখিয়ে হুমরা আসার অতিরিক্ত বকশিস পেল। ওদি কিন্তু বসবাসের জন্য উলুয়াকান্দিতে বাড়ি করার জন্য জমিও পেয়ে যায়। সেখানে তারা ঘর বাড়ি বেঁধে ক্ষেত খামার করে সুখে দিন কাটাতে লাগলেন। মহুয়ার জন্য নদের চাঁদের মন চঞ্চল হয়ে ওঠে, কিন্তু তাদের দেখা সাক্ষাতের সুযোগ হয় না। একদিন খেলা দেখিয়ে বাড়ি ফেরার পথে মহুয়ার সঙ্গে নদের চাঁদের দেখা হয় এবং সন্ধ্যাবেলা নদীর ঘাটে তাদের মন খুলে কথা বলার সুযোগ হয়ে যায়। সেখানে নদের চাঁদ জানতে পারে যে মহুয়া বেদের মেয়ে নয়, হুমরা বেদের পালিতা কন্যা, এখনও অবিবাহিত। জেনে নদের চাঁদ মহুয়াকে প্রেম নিবেদন করে। মহুয়া তো আগেই নদের চাঁদের মন বুঝেছিল, কিন্তু বনের হরিণী কি শিগগির ধরা দেয়? নদের চাঁদেরও মহুয়ার মন বুঝতে দেরি হয়নি। এরপর প্রতিদিন সন্ধ্যাবেলা নিরালা নদীর ঘাটে তাদের প্রেমের খেলা চলতে থাকে। পালংসই মহুয়ার ভাবগতিক দেখে চুপ থাকতে পারে না। সে একদিন মহুয়াকে জিজ্ঞেস করলো মহুয়া আর স্থির থাকতে পারে না। সে প্রেয়সীর কাছে তার গোপন কথা প্রকাশ করে ফেলে। মহুয়া ও নদের চাঁদের পরস্পর ভালোবাসার কথা চাপা থাকে না। হুমরা জানতে পেরে সে দেশ থেকে চুপচাপ ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে যাওয়ার কথা চিন্তা করে। মহুয়া হুমরার মতলব জানতে পারল। অবশ্যম্ভাবী চিরবিরহের মহুয়া ও নদের চাঁদের মিলন হলো ফাগুন মাসের শেষে কোকিল ও পাপিয়ার ডাকে মুখরিত এক নিশুতি রাত নদীর ঘাটে। হুমরা বেদে দূর থেকে তাদের আলাপ শুনল। তখন সে মনে করল ব্যাপারটা বড় বেশি গড়িয়ে যাচ্ছে। তখন এক আধার রাতে সে এক দলবল নিয়ে ঘর বাড়ি ছেড়ে সে দেশ থেকে পালিয়ে গেল। যাবার আগে মহুয়া নদের চাঁদকে সন্ধান নিয়ে উত্তর দেশে তাদের বাড়িতে যেতে কাতর প্রার্থনা জানালো। সকালে নদের চাঁদ খবর পেয়ে পাগলপ্রায় হয়ে বেদেদের বাড়ি দৌড়ে যায়, কিন্তু মহুয়াকে পায় না। সে মায়ের কাছে গিয়ে বিদায় চাইল, বলল সে অতি দূর থেকে তীর্থ করতে যাবে, কিন্তু মা কিছুতেই তাকে ছেড়ে দিতে চান না। নদের চাঁদ নিশীথ রাতে কাউকে কিছু না বলে মহুয়ার উদ্দেশ্যে ঘর দুয়ার ছেড়ে খোলা দুনিয়ায় বেরিয়ে পড়ে। সে পথে যাকে দেখে তাকেই বেদের দলের কথা বলে, বিশেষ করে মহুয়া সুন্দরীর কথা জিজ্ঞাসাবাদ করে। এমন করে ঘুরতে ঘুরতে বৈশাখ জ্যৈষ্ঠ গেল, আষাঢ় শ্রাবণ গেল, ভাদ্র আশ্বিন গেল, কার্তিক মাসও চলে যায়। অগ্রহায়ণ মাসে সে কংসাই নদীর পাড়ে মহুয়া সুন্দরীর দেখা পায়। সন্ধ্যাবেলা নদের চাঁদ বেদেদের বাড়িতে অতিথি হিসেবে আশ্রয় লাভ করলো। এদিকে হুমরা বেদে নদের চাঁদকে হত্যা করার ফোন দিয়ে আটল। সে গভীর রাতে মহুয়ার শিয়রে গিয়ে তাকে ডেকে তোলে এবং তারপর তাকে বিষ মাখানো ছুরি দিয়ে বলল নদের চাঁদকে খুন করতে। অনেক ভেবেচিন্তে মহুয়া বেদের হাতের ছুরি নিয়ে চাঁদের কাছে যায়। তারপর মহুয়া নদের চাঁদকে জাগিয়ে তোলে এবং তার বেদে বাপের অর্থাৎ হুমরার হুকুম শোনায়। নদের চাঁদকে হত্যা করা তার পক্ষে সম্ভব নয়। সে নিজে মরতে চাইল। নদের চাঁদ জানালো যে মহুয়াকে ছাড়া সে বাঁচবে না। কাউকে ফেলে কেউ মরতে পারল না। তখন দুজনে হুমরা বেদের তেজি ঘোড়ায় চেপে যেদিকে দু চোখ যায় সেদিকে ছুটে বেরুলো। তারা ছুটতে ছুটতে এক বিস্তীর্ণ পাহাড়িয়া নদীর তীরে আসে। ঘোড়ার সাধ্য নেই যে তা পার হয়। নদী দিয়ে এক সওদাগর নৌকা করে যাচ্ছিল। তারা সওদাগরকে নদী পার করে দিতে অনুরোধ করে।
মহুয়ার রূপ দেখে সাধু রাজি হয়ে যায়। সে তো পাগল প্রায় হয়ে যায়। সে নৌকা তীরে ভিড়িয়ে তাদেরকে নৌকাতে তুলে নেয়। তারপর কিছু দূরে গিয়ে মাঝিমাল্লাদের সঙ্গে চক্রান্ত করে নদের চাঁদকে হঠাৎ নদীতে ফেলে দেওয়া হয়। তখন মহুয়াও নদীতে ঝাঁপ দিতে চায়, কিন্তু মাঝিমাল্লারা তাকে ধরে ফেলে। কামুক সওদাগর কত না মনোমোহর প্রলোভন দিয়ে মহুয়াকে বিয়ে করতে চায়। মহুয়া চুপটি করে সওদাগরের সমস্ত কথা শুনল। তারপর সে কৌশল অবলম্বন করে এক খিলি পান বানিয়ে সওদাগরের হাতে দেয়। সওদাগর তো হাতে বেহেস্ত পেল। সে টের পায়নি যে মহুয়া তাতে পাহাড়ের তক্ষকের বিষ চুনখয়েরের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। বিষ তার মাথার চুলের মধ্যেই লুকানো ছিল। মাঝিমাল্লাদের সে বিষ মাখানো পান খেতে দিল। সকলে পান খেয়ে ঢলে পড়ল। তারপর মাজায় ছিল মহুয়ার 20 লক্ষের ছুরি। সে ছুরি দিয়ে সে নৌকার কাছি কেটে দিল। তারপর নৌকার তলায় সে কুড়াল মেরে তক্তা ফুটো করে দিল। তখন সে ঝাঁপ দিয়ে নদীতে পড়ল। ওদিকে সওদাগর সমেত নৌকা ডুবে তলিয়ে গেল। সাঁতার দিয়ে নদী পেরিয়ে মহুয়া এক বনের গভীরে পৌঁছালো। সে নদের চাঁদের খোঁজে লেগে যায়। সে তরুলতা পশু পক্ষীদের নদের চাঁদের সন্ধান জিজ্ঞেস করে। কখনো মনে হলো জীবন বিসর্জন দিবে। প্রিয়তমের সন্ধানে ঘুরে ঘুরে সে সারা রাত ক্লান্ত। ক্ষুধায় তৃষ্ণায় সে কাতর হয়ে যায়, তবুও সে বিশ্রাম করে না। এদিকে সন্ধ্যা হয়ে এলো। তখন সে আর কি করবে? একটা ভাঙা মন্দিরের মধ্যে রাত কাটাবার আশায় সেখানেই প্রবেশ করে। মন্দিরের মধ্যে এক মরার আকার সে দেখতে পেল। ঠাউর করে দেখতে সে চিনতে পারল সেটা নদের চাঁদ। সন্ধ্যার পরে এক সন্ন্যাসী সেই মন্দিরে এলেন। মহুয়া তার পায়ে পা গড়াগড়ি দিয়ে নদের চাঁদকে ভালো করে দিতে প্রার্থনা করল। সন্ন্যাসীর দয়া হয়। তিনি একটি বুনো গাছের পাতা এনে দিলেন আর মহুয়াকে বললেন নিঃশ্বাস বন্ধ করে নদীর পানির সঙ্গে নদের চাঁদকে খাইয়ে দিতেন। এই রকমে 1 2 দিন 3 দিন গেল। 4 দিনে তার চিকিৎসায় নদের চাঁদ চোখ মেলে চাইল। মহুয়া নদের চাঁদকে নিয়ে সেই মন্দিরেই থেকে যায়। নদের চাঁদ ধীরে ধীরে আরোগ্য লাভ করছে। নদের চাঁদের ওষুধ সংগ্রহের জন্য সন্ন্যাসীর সঙ্গে মহুয়া গহীন বনে চলে যায়। সন্ন্যাসী ঠাকুর মহুয়ার প্রেমে মজে গেলেন। হাইরে নারীর রূপ! সেখানে সন্ন্যাসী তার যৌবন কামনা করে। সন্ন্যাসীর কথা শুনে মহুয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কিন্তু কি করে সে নদের চাঁদকে বাঁচাবে? সে কামুক সন্ন্যাসীকে অনুরোধ করলো আগে নদের চাঁদকে বাঁচিয়ে তুলতে হবে, তারপর তার কথা মতো সে কাজ করবে। সন্ন্যাসী তাকে মাত্র 2 দিন সময় দেয়। এই সন্ন্যাসী রাক্ষসের হাত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তা মহুয়া ভাবতে লাগলো। শেষে সে রাতে পালিয়ে যাওয়া স্থির করলো, কিন্তু নদের চাঁদ তো হাঁটতে পারে না। তবে উপায়? সাধ্যে মহুয়া তাকে কাঁধে নিয়ে নিশিকালে পালিয়ে চলল। 1 2 3 করে 6 মাস কেটে যায়। নদের চাঁদ সেরে ওঠে। তারা দুজনে সেই বনবাসে বনের ফল মূল খেয়ে মনের সুখে বসবাস করতে লাগলেন। বনের মধ্যে পাহাড়ি নদীর পাশে তারা ঘর বেঁধে সুখের সংসার করতে শুরু করেন। একদা সন্ধ্যাকালে দুজনে গলা ধরাধরি করে নদীর ধারে এক পাথরের ওপর বসেছিলেন। হঠাৎ দূরের বাঁশির শব্দ শুনে মহুয়া চমকে ওঠেন, যেন তার মাথায় আকাশ থেকে বাজ ভেঙে পড়ছে। সে অবশ হয়ে নদের চাঁদের কাঁধে এলিয়ে পড়ল। নদের চাঁদ তাকে চমকে ওঠার কারণ জানতে চাইলেন। মহুয়া জানালো আজকের দিন তাদের জীবনের শেষ দিন। বেদেরা তাদের খোঁজ করতে এসেছে। বিপদ বুঝে পালংসই বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করে দিচ্ছে। কিন্তু তাদের পালাবার আর পথ নেই, ঘিরে ফেলেছে। সামনে দাঁড়িয়ে আছে জমের মতো হোমরা বেঁধে। কি ভীষণ মূর্তি তার! তার চোখে জ্বলছে আগুন, তার নাকে নিঃশ্বাস যেন দেয়ার ডাক, হাতে 20 লক্ষের ছুরি। মহুয়া সতী ভয় পেল না। তখন হোমরা গর্জে উঠে মহুয়ার হাতে সে 20 লক্ষের ছুরি দিল এবং মহুয়াকে আদেশ করলো প্রাণী বাঁচতে চাইলে নদের চাঁদকে সে যেন হত্যা করে। হোমরার পালক পুত্র সুজনের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে। মহুয়া জানালো নদের চাঁদই তার স্বামী, সুজন তার কাছে কিছুই নয়। গর্জে উঠল হোমরা বেদে। 20 লক্ষের ছুরি নিয়ে মহুয়া অসহায় করুণ পানে একবার পালংশইয়ের দিকে তাকায়, একবার তাকায় নদের চাঁদের দিকে। সে তাদের কাছে শেষ বিদায় নিয়ে হঠাৎ নিজের বুকে ছুরিটি মাটিতে পড়ে যায়। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে হোমরার আদেশে বেদের দল নদের চাঁদকে খুন করে ফেলে।
প্রেমিক যুগলের বুকের রক্ত মাটির উপর একসঙ্গে মিশে যায়। এই দৃশ্য দেখে হুমরার পাষাণ হৃদয় গলে যায়। অনুতাপ অনুশোচনায় দগ্ধ হতে লাগলো হুমরার হৃদয়। 6 মাসের শিশুকন্যা মহুয়াকে পিতৃস্নেহে দেখে হুমরার আদেশে সেখানে কবর খোঁড়া হলো। যারা জীবনে অবিচ্ছেদ্য ছিল তারা কবরেও অবিচ্ছিন্ন রইল। বেদের দল বিদায় হলো। সেখানে রইল একা পালংশই। পালংশই সেখানে প্রতিদিন ফুলের মালা গেঁথে কবর সাজায়, বেদনার গান গায় আর চোখের জলে কবরের মাটি ভিজিয়ে রাখে।